আমি তো স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখি। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এইরকম একটা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় হয়েছে। এর জন্য আমরা ধন্য মনে করি। পরবর্তীতে আরো উন্নতি করার জন্য আমরা চেষ্টা করব। মনের কাছে আমরা চাই যে অনেকটা হয়েছে, যেহেতু বহু বাধাবিষ্ট বুঝছেন। এখন ওই যে উচিত কথা যদি বলতে যায় তা আপনিও বাধ্য যাবেন না, এই জন্য আর বলতে। তো 2024 সালে আমার স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সামনে 2010 সালে গবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম মোল্লা। সেই সময় পাশে এসে দাঁড়ান আর এক ভূমিদাতা আব্দুল মালেক বিশ্বাস। প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক হিসেবে সহযোগিতা করেন আবু নঈম মিয়া। দীর্ঘ 14 বছর পর এসে 2024 সালে 2024 শিক্ষাবর্ষে এসএসসির ফলাফল ও পাশের হার নিয়ে সন্তোষজনক। সেই সাথে অত্র মাধ্যমিক বিদ্যালয় নিয়ে ভবিষ্যতে 3 জন ব্যক্তি ভিন্ন ভিন্ন স্বপ্নের কথা তুলে ধরলেন সাংবাদিকদের সামনে, কিন্তু সেই স্বপ্নগুলো একই সূত্রে গাঁথা। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আমি মোহাম্মদ আবু নঈম মিয়া, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর গবরা চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া। আমি প্রথম থেকে একটু বলি আমাদের স্কুলের। আর যেহেতু আমি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আমার পাশে বসে আছেন উনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিমুল্লাহ, এবং উনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বিদ্যালয়ের নিয়মিত অভিভাবক হিসাবে এ পর্যন্ত বিদ্যালয় 1994 সাল থেকে স্টার্ট করে এ পর্যন্ত উনি এই বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব পালন করে থাকেন। ওই পাশে আছেন জনাব আব্দুল মালেক বিশ্বাস, উনি এই বিদ্যালয়ের জমি দান করেছেন। ওনার ভাই আব্দুল খালেক বিশ্বাস মরহুম, উনি মারা গেছেন, সেও জমি দান করেছেন। ওনাদের পরিচর্যায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে আমি আমার সহকর্মীদের নিয়ে পল্লী গ্রামের অঞ্চলে যথেষ্ট লেখাপড়ার ভালো ফলাফল করার জন্য আমার ঐকান্তিক চেষ্টা এবং সফল হওয়ার জন্য যথেষ্ট মনোনিবেশ আমি করেছিলাম। এবং আমার সহকারী প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক জনাব আমিরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক জনাব আনোয়ার হোসেন, জনাব আশরাফুল ইসলাম গণিত শিক্ষক এবং আইসিটি টিচার মোসাম্মদ রেনুকা সুলতানা সহ যে সমস্ত সহকারী শিক্ষকবৃন্দ আছে, তারা যথেষ্ট দক্ষতার সাথে শ্রেণী পাঠদান সহ শিক্ষকতা পেশায় তারা আত্মনিয়োগ করে পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। তো আমি আপনাদেরকে এটুকু জানাতে পারি যে এই বিদ্যালয়ে পল্লী অঞ্চলে হওয়ায় এখানে লেখাপড়ার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের মধ্যে ব্যাপক ধারণা না থাকায় আমি মাঝে মাঝে অভিভাবকদের সাথে মিটিং করেছি, অভিভাবক শিক্ষকদের ছাত্রদের সমন্বয়েও সভা করেছি। করে এই বিদ্যালয়ে প্রথম 2000 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল 10 জন, তার মধ্যে 8 জনই পাশ করেছে। এবং এই বিদ্যালয়ে তারপরে পরপর 3 বার ফলাফল ছিল। একবার কুমারখালী উপজেলায় ফলাফলের পার্সেন্টেজের দিক দিয়ে আমার বিদ্যালয় ফার্স্ট হয়েছিল, এবং ভালো ছাত্র ভর্তি না হয়, গুণগত মান সম্পন্ন ছাত্র না থাকায় দেখা যাচ্ছে প্লাস কম ছিল। তো গত বছরও 2023 সালে ফলাফল মোটামুটি সন্তোষজনক ছিল, 2022 সালেও সন্তোষজনক ছিল। এইবারে 2024 সালে এই যে কোভিড-19 যে গেল, কোভিড-19 কারণে লেখাপড়ায় স্থবিরতা, একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল। অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি।
তারপরে অভিভাবকদের এখানে অজপাড়াগই বলা যায়, সেখানকার অভিভাবকদের হাজির করা মুশকিল হয়ে যায়। নোটিশের পর নোটিশ করে তাদেরকে হাজির করেছি। তাদের টেস্ট পরীক্ষার মাধ্যমেই পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি 2024 সালে। তো 2024 সালে আমার স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, আমি সফলভাবে বলতে চাই যে বিজ্ঞান বিভাগ থেকে 7 জন অংশগ্রহণ করেছিল। এসএসসি ফলাফল 7 জনই আমার বিদ্যালয় থেকে পাশ করেছে। সায়েন্স গ্রুপে কেউ ফেল করে নাই। এবং গ্রুপ হিউম্যানিটিস মানবিক বিভাগ থেকে 42 জন পাশ করেছে। মানবিক বিভাগে 1 জন অ্যাবসেন্ট ছিল এবং 1 জন মোবাইল পকেটে রাখার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিল। তো 2 জন, সে 2 জন আগেই ফলাফলের মধ্যে পড়ে না। ওই 2 জন বাদে আমার এখানে বিজনেস স্টাডিজ বাণিজ্য বিভাগ থেকে 15 জন পাশ করেছে। তো এর মধ্যে 3 জন A+ পেয়েছে এবং 15 জন A গ্রেড পেয়েছে এবং 9 জন A- পেয়েছে। 9 জন A- পেয়েছে। আর ABC সি গ্রেডে পেয়েছে 5 জন। ডি গ্রেডে পেয়েছে 5 জন। আর সি গ্রেডে নেই, তো 16 জন আছে সি গ্রেডে। ডি গ্রেডে 0। এফ গ্রেডে এখানে আমার এইবারে দেখা যাচ্ছে যে 14 জন ছাত্রছাত্রী সফল হতে পারেনি। কেউ 1 সাবজেক্টে, কেউ 2 সাবজেক্টে ফেল করেছে। 1 থেকে 4 সাবজেক্ট পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় এখন বলতে পারেন এরা ফেল করেছে। আমি চেষ্টা করেছি যে অংশগ্রহণ করতে দেব না, কিন্তু যশোর বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ওনারা 1 থেকে 4 সাবজেক্টের পরীক্ষার সুযোগ দিয়ে আসতেছে। যার কারণে আমি ওই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে তাদেরকে পরীক্ষার অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারিনি, যেহেতু তারা আগামীতে 4 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো এই জন্য যারা 14 জন ফেল করেছে, এরা পুনরায় অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে 2025 সালে অংশগ্রহণ করতে পারবে। মোট ছাত্রছাত্রী আনোয়ার সাহেব 64 জন টোটাল ছিল। তার মধ্যে 1 জন অনুপস্থিত আর 1 জন মোবাইল রাখার দায়ে এক্সপায়ার্ড হয়েছে। 64-র মধ্যে 2 জন বাদ গেলে 62 জন। তার মধ্যে 42 জন মানবিক বিভাগে পাশ করেছে, 7 জন সায়েন্সে 7 জনই পাশ করেছে এবং বাণিজ্য বিভাগে 15 জন পাশ করেছে। মোট 48 জন পাশ করেছে। তো ফলাফল গুণগত মানের দিক দিয়ে যদি বিচার করা যায়, A+ এবারে আমার 3 জন আছে। A+-এর কাছাকাছি জিপিএ, সেটাকে আমরা A গ্রুপ বলতে পারি। A গ্রুপে আমার 15 জন আছে। তো এটা গুণগত মানের বাইরে নয়। এবং AB সি গ্রুপেও যেটা জিপিএ 3.5 এই পর্যায়ে, সেখানেও আমার দেখা যাচ্ছে যে 9 জন আছে। তো ডি গ্রেডে নেই, CDF গ্রেডে 14 জন আছে। তো এখন আমি আপনারা ফলাফল জানতে চেয়েছেন। আমি সংক্ষেপে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1993 সাল থেকে বর্তমান পর্যন্ত কিছু কথা বলেছি। আপনারা যদিও 2024 সালের রেজাল্ট জানতে চেয়েছেন, 2024 সালে আমার ফলাফলের গুণগত মান, আমি শিক্ষকদের সাথে ফলাফল হওয়ার পরেই বসে মিটিং করেছি। মিটিং করে গুণগত মান বিচার বিশ্লেষণে যথেষ্ট ভালো বলেই বলতে হয়েছে, যেহেতু গ্রাম্য এলাকায়, পল্লী এলাকায়। কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে এবারে সামান্য একটু কম থাকায় আমি শিক্ষকদের সাথে আগামীতে ভালো ফলাফল করার জন্য বিভিন্ন কৌশল এবং পাঠদানের বিভিন্ন কৌশল, অভিভাবকদের সঙ্গে মত বিনিময়ের কৌশল সম্পর্কে আমি আলাপ আলোচনা করেছি। এবং শিক্ষকদের পাঠদানের ব্যাপারে আমি এবং আমার সহকারী প্রধান শিক্ষক অবজারভেশন এবং ক্লাস পরিদর্শন এটা নিয়মিত করছি।
এবং বর্তমান কারিকুলামে শিক্ষা, আমরা যারা শিক্ষকরা ট্রেনিং পেয়েছে, আমিও ট্রেনিং পেয়েছি, আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ট্রেনিং পেয়েছে, সেই অনুযায়ী শিক্ষক গাইড বা টিজি বলা হয়, টিজি টিচার গাইড, সেই টিজি প্রত্যেকে নিয়ে তার যে আজকের যে পাঠ্য বিষয়, সেই পাঠ্য বিষয়ের অনুযায়ী যাতে উনি পাঠদান করেন, সে বিষয়ে সজাগতার সাথে আমি প্রত্যেক দিন পরিদর্শন করে আসছি। এবং এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশের শ্রীবৃদ্ধি এবং লেখাপড়ার শ্রীবৃদ্ধি করার জন্য সামগ্রিকভাবে আমার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিমুল্লাহ সাহেব সার্বিকভাবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাকলে ওনাকে পায় এবং উনি সহযোগিতা করেন। এক কথায় বলতে গেলে ওনারই ক্ষমতা বলে বা ওনারই পরিচালনায়, ওনারই দেখাশোনার মধ্য দিয়ে এবং জনাব আব্দুল মালিক বিশ্বাস উনি প্রতিনিয়তই বিদ্যালয়ে থাকেন। আমাদের যদি কোনো দোষ ত্রুটি থাকে সে দোষ ত্রুটি সম্পর্কে বলেন এবং আমাদের শিক্ষকদের কোনো আগমন প্রস্থানের ব্যাপারেও যদি কোনো ভুল ত্রুটি হয় ওনারা সেগুলো সিরিয়াসভাবে আমার কাছে কৈফিয়ত আকারে পাঠিয়ে ধরেন। তো যাই হোক, আমি কথা দিতে পারি আপনাদের কাছে এবং মিডিয়ার সামনে এইটুকু বলতে পারি যে আগামী 2025 সালে আমরা যে ছাত্রছাত্রীর পরীক্ষা অংশগ্রহণ করাবো এবং ভবিষ্যতে নবম শ্রেণীতে যারা আছে তাদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যাতে শতভাগ ফলাফল আমি পেতে পারি। এই ধরনের ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টা আমার থাকবে। এটা চোদ্দ জন। আমি আপনার সেটা নিয়ে শিক্ষকদের সাথে মিটিং করেছি, মূল্যায়ন রেজাল্টের মূল্যায়নে আমি কথাবার্তা বলেছি। তাতে এখানে ছাত্রছাত্রীদের যারা ফেল করেছে তাদের বলা যায় যে তারা অনেকটা পরীক্ষার অযোগ্য ছিল, মানে সেন্ট আপ না হওয়ার মতো ছাত্র ছিল। কিন্তু এখানে আমি বললাম যে করোনা মহামারীর কারণের জন্য অভিভাবকের যে সুপারিশ বা অভিভাবকের যে সিরিয়াস আবেদন, যে যশোর বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর 4টি বিষয় ফেল করলে পরবর্তীতে পরীক্ষার সুযোগ দেয়, আপনি কেন দেবেন না? সেই চাপের মুখে আমি তাদেরকে পরীক্ষার সেন্ট আপ করতে বাধ্য হয়েছিলাম। আমি বলেছিলাম যে এরা এইবারে যদি থাকে আগামীবারে ভালো ফলাফল করবে, এদেরকে আপনারা এইবারে সেন্ট আপ করাবেন না। কিন্তু সেই অনুরোধ অভিভাবকবৃন্দ না রাখার কারণে আমি মনে করি যে এই ব্যর্থতা এসেছে। আমরা জানতাম যে ছাত্র লেখাপড়ার দুর্বলতা কিছুটা রয়েছে, সেটা এইবারের সেশনে না দিয়ে পরবর্তী সেশনে দিলে ফলাফলটা ভালো হবে, কিন্তু সেটা গার্জিয়ান আমাদের সেই কথা রাখেননি। তারা এও বলেছেন যে আমরা অর্থ দিয়ে ফর্ম ফিল আপ করাবো, যশোর বোর্ড সুযোগ দেয় আপনি দেবেন না, এরকম কথাও তেনারা বলেছেন। তো শিক্ষকদের যে একেবারেই দুর্বলতা নেই 100%, আমি সেটা বলতে চাই না। মানুষ মাত্রই প্রত্যেকেরই দোষ ত্রুটি থাকে, শিক্ষকদেরও দোষ ত্রুটি থাকতে পারে। তবে আমি প্রত্যেকটা শিক্ষকের দোষ ত্রুটি যখনই হয় ক্লাসে আসলে সে দোষ ত্রুটি আমি ধরিয়ে দিই এবং তাদেরকে সঠিকভাবে পাঠদানে মনোনিবেশ করার জন্য প্রত্যহ এবং প্রত্যেক দিন আমি তাদেরকে বলে থাকি। এবং শিক্ষকদের সাথে প্রতি মাসে আমার শিক্ষক রেজুলেশন আছে, প্রত্যেক মাসে আমি শিক্ষকদের সাথে মত বিনিময়মূলক সভা করে থাকি। আমার সে রেজুলেশন বই আছে, আপনারা দেখতে পারেন। লেখাপড়ার ব্যাপারে আমি বললাম যে যথেষ্ট চেষ্টা আমি করে যাচ্ছি এবং কথা দিচ্ছি যে যতটুকু বিফলতা আছে এটুকু আমি আগামীতে যাতে না থাকে এই বিফলতা, সেই ব্যাপারে অত্যন্ত মানে দূরদর্শীপূর্ণ ভূমিকা রাখবো, এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিতে পারি। হ্যাঁ, আমি স্কুল নিয়ে স্বপ্ন দেখি না তা নয়, যেহেতু আমি আমার ছাত্র জীবন শেষ করেই এই বিদ্যালয়ের হাল ধরেছিলাম এবং এই বিদ্যালয়ের
প্রতিষ্ঠা করে স্বীকৃতি, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং বেতনভুক্ত করা এবং এই বিল্ডিং স্থাপন থেকে শুরু করে সমস্ত কিছু করেছি। আমার ভিতরে স্বপ্ন আছে, একটাই স্বপ্ন, সেটা যে আমার যদি বেঁচে থাকি চাকরি শেষ পর্যন্ত, আমার আর 5.5 বছর সম্ভবত শিক্ষকতার মেয়াদ আছে। তো এই মেয়াদের মধ্যে আমার একটাই ব্রত এবং আমার একটাই ইচ্ছা আছে ভিতরে, যে যাতে মানুষ মরে যাবে, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। তবে আমার ইচ্ছা আছে যে গবরা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা থেকে যেহেতু আমি শেষ পর্যন্ত যদি আল্লাহ বাঁচায়, আমি শিক্ষকতা করে শেষ বিদায় নেওয়ার আগ পর্যন্ত কুমারখালী উপজেলার মধ্যে এবং কুষ্টিয়া জেলার মধ্যে একটি দৃষ্টান্তমূলক এবং মডেল স্কুল হিসাবে যাতে গড়ে রেখে যেতে পারি, এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ, প্রাচীর সহ ভবন নির্মাণ, লেখাপড়ার যে কলা কৌশল, সমস্ত দিক দিয়ে যাতে আমি আমাদের উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, বিভাগীয় শিক্ষা অফিস, যশোর বোর্ড এবং ডিজি অফিসে সব জায়গায় যাতে আমাদের বিদ্যালয়টি একটি মডেল হিসাবে দাঁড় হয়ে থাকতে পারে এবং দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, সেই ধরনের স্বপ্ন আমার ভিতরে আছে। যদি এইটা আমি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি মারা গেলেও বা এই বিদ্যালয় থেকে চলে গেলেও আমার কথা এলাকাবাসী বা এই এলাকার অভিভাবক বৃন্দ এবং আমার যে ছাত্রছাত্রী পাশ করে গেছে, অনেক বড় বড় জায়গায় তারা চাকরিতে আছে, অনেকেই আমার ছাত্র যারা ডক্টরেট করেও আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এবং অনেকেই বিসিএস ক্যাডারে চলে গেছে এবং ব্যাংকে অনেকে আছে, সরকারি চাকরিতে আছে। আমি তাদেরকে নিয়ে আমার শেষ স্বপ্ন একটা আছে যে যাওয়ার আগে আমার এই প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য জনাব আব্দুল মালিক বিশ্বাস এবং প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিমুল্লাহ সাহেব যদি জীবিত থাকেন, তাহলে আমার ইচ্ছা আছে যে আপনারাও আজকে এসেছেন, আপনারাও যদি বেঁচে থাকেন, তাহলে আপনাদের সমন্বয়ে এই বিদ্যালয়ে আমি যে একটি মডেল বিদ্যালয় সৃষ্টি করতে পেরেছি, এরকম একটি দেখা যাচ্ছে যে 30 বছর পূর্তি অথবা 35 বছর অথবা 25 বছর পূর্তি একটা অনুষ্ঠান করার ব্যাপারে আমি সেদিন কথা বলেছি। সেইটার মাধ্যমে বা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বিদ্যালয় টিকি ভালো বিদ্যালয় হিসাবে পরিগণিত করার জন্য অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক পরিস্থিতি করানোর একটা ইচ্ছা আমার ভিতরে আছে। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিমুল্লাহ, গ্রাম চাঁদপুর, পোস্ট গবরা-চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া। আচ্ছা, তা আপনি তো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আমি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তো কি স্বপ্ন দেখেন আপনার? আমি তো স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখি, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এইরকম একটা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, এর জন্য আমরা ধন্য মনে করি। পরবর্তীতে আরো উন্নতি করার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের যে বিদ্যালয়ে যে এবার দেশ কমিশনের যে এসএসসি পরীক্ষার ফলাফলটা আপনার হয়েছে, তাতে কি আপনি প্রতিষ্ঠাতা সভাপতি থেকে সন্তুষ্ট? সন্তুষ্ট, আবার সন্তুষ্ট নাও। 14 জন ফেল করেছে, একটা একটু অসন্তুষ্টের মধ্যে। সন্তুষ্ট আছে, দ্বিতীয় 5 পাইছে 3 জন, মোটামুটি রেজাল্ট ভালো, কিন্তু সম্পূর্ণ ভালো না। এই জন্য দায় কাকে করবে? শিক্ষার্থীদের? দায়ের শিক্ষার্থী, গার্জেন এবং শিক্ষার্থী, মাস্টারদের নেই। সরকার। নাম হচ্ছে আব্দুল মালিক বিশ্বাস, আমার বাড়ি এই চাঁদপুর, এই পাশে। বুঝছেন, এই যে এই স্কুলের জায়গাটা আপনি জানেন? আমরা 3 ভাই, 2 ভাই রেজিস্ট্রি করে দিয়ে দিছি, আর এক ভাই জমি আছে 850 প্রশ্ন হলো যে উদ্দেশ্যে আপনি দানটা করেছিলেন, আজকে কি কত বছর আগের কথা? 94। আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে? তা মনের কাছে আমরা চাই যে অনেকটা হয়েছে, যেহেতু বহু বাধাবিত্ত, বুঝছেন। এখন ওই যে উচিত কথা যদি বলতে যায়, তা আপনিও বাধ্য যাবেন না, এই জন্য আর বলতে। উচিত কথাটা কি সাথা? হ্যাঁ, উচিত কথা হচ্ছে এই দেশে, বুঝছেন, আমরা এই না বুঝ মানুষ স্কুল করতেছিলাম, আর যারা বোঝে
তারা সব বাধা দিচ্ছে। তারা লেখাপড়া জানো, বুঝ মানব। ব্যক্তিগত অবস্থান থেকে বলতে এই স্কুল থেকে অনেক শিক্ষার্থী ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করছে, হ্যাঁ রেজাল্টটা আপনার ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে, যার জন্য আমার খুব কম সম্পত্তি, যে বাড়ির সাথেই আছে এই সাথে সম্পর্ক। আমি স্কুলে তখন প্রথম দিয়েই স্টার্ট দিলাম যে আমার মনের একটা আশা ছিল যে স্কুল হবে, স্কুল করবো, যেহেতু পাশে যে কোনো স্কুলে যাওয়া যায়, বুঝছেন, সকলেই ফের ঘর মারে খুব বেশি। তো তাই মনে করলাম যে আমরা এই সাধারণ মানুষের একটু সচ্ছলা ভাবে কমে লেখাপড়া শিখেছি পারি, এই কারণে করা। এই কারণেই করা। যাই হোক, তখনকার সময় আমরা মাস্টার কাজে যে যিনি সহকারী হেডমাস্টার, উনি তো MA পাস করলেন, আমি একজন কলেজে ঢুক, যাই কলেজ এখানে হ্যাঁ গেল, এইরকম সকলেই জ্ঞানী গুণী মানুষ নিয়েই আমরা আরম্ভ করেছিলাম, বুঝছেন। তা এখনো যে দুঃখের কথা যে শিক্ষা দপ্তরকে ছেলে ফেলে শাসন করে দিবে। এখন ওনারা শহরে যা দেখেছে তাই দেখি অঙ্ক করতেছে, এই পাড়া গ্রামের ব্যাপারটা দেখিনি। ছাত্ররা যদি, আপনারাও দেখেছেন ছোটবেলায়, যে এদের শাসন বাদে পড়ে না, তাদের ঘাড়ের ফাড়ে তাকিয়ে পড়ে, আর সেই শাসনটা একেবারে নিষিদ্ধ। মেয়েরা সিগারেট খালো, উপরতে নিষেধ করতে খালো, ভালো কি চাচ্ছে, স্কুলের কাছে আবার কি চাচ্ছে চান। উনি আবার জমিদাতা। আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে যে স্বাভাবিক যে রকম ছিল সেই রকম মাস্টারদের শিক্ষকতা করার সেই অধিকারটা দেওয়া, তাহলে খুব ভালো হবে। আগের অবস্থা, আগের অবস্থা, তাহলে শিক্ষকদের কাছে বেদ থাকতে হবে, বেদ থাকছে, তাহলে তাহলে শিক্ষা ভালো, শিক্ষা ভালো হবে।